নমস্কার, 24 ঘন্টায় স্বাগত। আপনাদের সঙ্গে আমি মিমি। শুরুতেই যে খবরে চোখ রাখবো, অধীর রঞ্জন চৌধুরীর কর্মসূচি নিয়ে ফের কটাক্ষ করলেন মানস ভূঁইয়া। সর্বশক্তি নিয়ে যখন মানস ভূঁইয়ার পাশে দাঁড়িয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এবং দাবি করছেন যে সবংয়ের কংগ্রেস বিধায়ক মানস ভূঁইয়ার বিরুদ্ধে মিথ্যে মামলা করেছে সরকার, তখন মানস ভূঁইয়া তিনি কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর কর্মসূচি নিয়ে কটাক্ষ করলেন। 4 মাস চুপ করে বসেছিলেন কেন? বিধানসভায় কেন ওয়াকআউট করলেন না? ট্রেন ছেড়ে দেওয়ার পর এসব করে লাভ কি, বললেন মানস ভূঁইয়া। আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখার্জি এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। উজ্জ্বল, মানস ভূঁইয়ার এই বক্তব্য কতটা তাৎপর্যপূর্ণ? খুব তাৎপর্যপূর্ণ, কারণ আমরা যখন দেখলাম সকালবেলা অধীর চৌধুরী ঘোষণা করলেন যে 12 তারিখ তিনি রাজ্যপালের কাছে যাবেন সমস্ত বিধায়কদের নিয়ে এবং রাজ্যপালের কাছে এই দাবি জানাবেন যে মানস ভূঁইয়াকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে, তার বিরুদ্ধে চক্রান্ত করছে তৃণমূল কংগ্রেস। ঠিক তার কয়েক ঘন্টার মধ্যেই মানস ভূঁইয়া কিন্তু পাল্টা তোপ দাগলেন অধীর চৌধুরীর বিরুদ্ধে। তিনি একবারের জন্য বলেননি যে তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটি শব্দ তার মুখ থেকে উচ্চারণ হতে দেখা যায়নি, বরঞ্চ কেন অধীর চৌধুরী এই কর্মসূচি নিলেন তা নিয়ে বেশ কিছু কটাক্ষ শোনা গেল মানস ভূঁইয়ার বক্তব্যে, যেগুলো তুমি বললে যে মানস ভূঁইয়া বলছেন যে উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আবারও ফিরছি। এই মুহূর্তে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী রয়েছেন টেলিফোন লাইনে। অধীর বাবু, মানস ভূঁইয়া তিনি বলছেন যে আপনারা 4 মাস কেন চুপ করে বসেছিলেন, বিধানসভায় কেন ওয়াকআউট করলেন না, ট্রেন ছেড়ে দেওয়ার পর এসব করে লাভ কি? আপনার কি প্রতিক্রিয়া? বিষয়টা হচ্ছে যে বিধানসভাতে তো মানস বাবুরাই বিধানসভার আমাদের নেতা, ওয়াকআউট করবে কি করে সেটা মানস বাবুদেরই ঠিক করা উচিত ছিল। কারণ মানস বাবু তো প্রথম দিন থেকে বিধানসভায় অংশগ্রহণ করছেন এবং বিধানসভায় আমাদের কি কর্মসূচি হবে কি না হবে সেটা তো বিধানসভায় যারা যাচ্ছেন অর্থাৎ বিধানসভার প্রত্যেকটা সদস্য যারা বিধায়ক তারা মিলে বসেই ঠিক করেছিলেন যে বিধানসভায় কি কি বিষয় উত্থাপন করা হবে। তার মধ্যে সব বিষয় উত্থাপন করা হয়েছে, পুলিশি সন্ত্রাসের বিষয় উত্থাপন করা হয়েছে, পুলিশের বাজেট বক্তৃতা হয়েছে। মানস ভূঁইয়ার জন্য উভয় দলের তরফ থেকে অর্থাৎ কংগ্রেস এবং যারা কংগ্রেসের সঙ্গে জোট করেছিল তারাও সেখানে প্রতিবাদ করেছে। কারণ মানস ভূঁইয়া যদি সব ভুলে যায় আমাদের তো কিছু করার নেই, একটা গেল নাম। নাম্বার 2 হচ্ছে মানস ভূঁইয়ার জামিন অগ্রাহ্য হওয়ার আগেও আমরা প্রতিবাদ করেছি, জামিন অগ্রাহ্য হওয়ার পরেও আমরা শুধু মানস ভূঁইয়ার জন্য না, মানস ভূঁইয়া সমেত এই পশ্চিমবঙ্গে বহু কংগ্রেসী নেতাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মিথ্যা কেসে তাদেরকে ফাঁসানো হয়েছে। এই ঘটনা শুধু মানস বাবুর উপরে হয়েছে তা নয়, এই ঘটনা পশ্চিমবঙ্গের বহু বিধায়কের উপরে হয়েছে। সব বিষয়গুলো নিয়েই আমরা রাজ্যপালের কাছে একটা ডেপুটেশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং সেই মোতাবেক আমি নিজে লোকসভায় যিনি দলনেতা আব্দুল মান্নানকে তাকে বলেছি, তাকে প্রস্তাব দিয়েছি আপনারা যত শীঘ্র সম্ভব রাজ্যপালের কাছে গিয়ে একটা প্রতিবাদ অন্তত করুন। 3 নম্বর, মানস ভূঁইয়ার ভালো লাগা না লাগার উপরে কিন্তু কংগ্রেস দলের এই ডেপুটেশন নয়। মানস ভূঁইয়ার জন্য কংগ্রেস দল কোন ব্যক্তি মানস ভূঁইয়ার জন্য ডেপুটেশনে যাচ্ছে তা নয়। মানস ভূঁইয়া যতক্ষণ পর্যন্ত কংগ্রেস দলের বিধায়ক আছেন ততক্ষণ কংগ্রেস দল মানস ভূঁইয়ার এবং মানস ভূঁইয়ার মতন আরো যারা বিধায়ক আছেন তাদের উপরে কোনো অত্যাচার, কোনো সন্ত্রাস, কোনো অন্যায় হলে তার প্রতিবাদ করবে। এখানে কোনো ব্যক্তির ভালো লাগা না লাগার উপরে কংগ্রেস দলের সিদ্ধান্ত নির্ভর করে না, এইটুকু একটু বলতে চাই। 4 নম্বর কথা হচ্ছে যে মানস ভূঁইয়াকে সঙ্গে নিয়ে কিন্তু আমরা কখনো বলিনি রাজভবনে যাব। কারণ মানস ভূঁইয়ার কেসটা যেহেতু কোর্টে, হাইকোর্টে সেটা প্রত্যাখ্যান হয়েছে, জামিন সেখানে অগ্রাহ্য করা হয়েছে, বিচার ব্যবস্থা যখন বলেছি যে মানস ভূঁইয়ার জামিন নামঞ্জুর হলো, তখন আমরা মানস ভূঁইয়াকে নিয়ে রাজ্যপালের কাছে যেতে পারি না। কারণ এই মুহূর্তে তিনি কি হলে যতক্ষণ পর্যন্ত তিনি না জামিন পাচ্ছে ততক্ষণ তাকে নিয়ে আমরা রাজ্যপালের কাছে যেতে পারি না কংগ্রেস দলের পক্ষ থেকে। কারণ সেটা প্রোটোকলের বিরুদ্ধে হবে, আইনের বিরুদ্ধে হবে। কারণ কোর্ট যখন কাউকে জামিন অগ্রাহ্য করে তখন স্বাভাবিকভাবেই সে ঘটনাচক্রে কোর্টের বাই ইমপ্লিকেশন সে অ্যাবসকন্ডার হয়ে যায়। তাই কোনো অ্যাবসকন্ডারকে নিয়ে আমরা কিন্তু রাজ্যপালের কাছে যেতে পারি না। এই বিষয়গুলো একটু আপনাদের পরিষ্কার হয়ে নেওয়া দরকার। কারণ কোনো ব্যক্তিগত কাউকে ভালো লাগা না লাগার উপরে কংগ্রেস দলের সিদ্ধান্ত হয় না। মানসবাবুর সমালোচনা যেটাই আপনাদের মনে হোক না কেন, কংগ্রেস দলের অবস্থানটা আমার মনে হয় আমি পরিষ্কার করে দিতে পারলাম। আপনি যখন জোর গলায় বলছেন যে মানস ভূঁইয়া নির্দোষ, মানস ভূঁইয়ার পাশে দাঁড়াচ্ছেন, তখন মানস ভূঁইয়া যেভাবে উপেক্ষা করছেন আপনাদের মধ্যে দূরত্ব কি আরো বাড়তে পারে? মানস বাবুকে জিজ্ঞেস করা উচিত তার এরকম উত্তরটা কেন হচ্ছে। মানস বাবুর উত্তর কেমন হবে সেটা তো আমি ঠিক করে দিচ্ছি না, আমি তো মানস বাবুর উত্তরের স্ক্রিপ্ট লিখে দিচ্ছি না। মানস বাবুর উত্তরের স্ক্রিপ্ট যদি মানস বাবুর উত্তর কি হবে সেই লেখাটা যদি আমার লিখে দেওয়ার ক্ষমতা থাকতো তাহলে তো নিশ্চয়ই এরকম উত্তর হতো না।
এবং মানসবাবু একটা পণ্ডিত ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, সচেতন ব্যক্তি, তার উত্তর কেমন হবে না হবে সেটা তিনি ঠিক করবেন, আমি সেটা ঠিক করে দিতে পারি না। আপনাদের মধ্যে দূরত্ব কি তাহলে আরো বাড়তে পারে এরপর? আমি জানি না, দূরত্ব নৈকট্যের ব্যাপার আমার কাছে নেই। আমি নিয়ম মেনে চলি, আমি কর্তব্য পালন করি, আমি দায়িত্ব পালন করি। দূর কাছের প্রবেশ এখানে নয়, এখানে আমি কোনো আত্মীয়তা করতে, বন্ধুত্ব করতে তো আসিনি, নৈকট্য বাড়ানোর জন্য আমি দায়িত্ব নিই। আমার কথা হচ্ছে কংগ্রেস দলের উপরে কোনো অন্যায়, কোনো আক্রমণ, কোনো অবিচার হলে কংগ্রেস দলের যেহেতু দায়িত্বে আমাকে দেওয়া হয়েছে, আমি আমার মতন করে আমার সতীর্থদের সঙ্গে আলোচনা করে প্রতিবাদের কথা চিন্তা করা উচিত, সেটাই আমি করবার চেষ্টা করি। এখানে কি কাছে গেল, কে দূরে গেল, কে পাশে গেল, কে আশেপাশে গেল, ওইসব নিয়ে আমার ভাবনা চিন্তা করার আমার অবকাশ নেই। অনেক ধন্যবাদ আপনাকে। অধীর রঞ্জন চৌধুরী আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। উজ্জ্বল মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। উজ্জ্বল, আপাতত তোমাকেও অনেক ধন্যবাদ। সর্বশক্তি নিয়ে যখন মানস ভূঁইয়ার পাশে দাঁড়াচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, তখন মানস ভূঁইয়া কিন্তু রীতিমতো উপেক্ষা করছেন। কংগ্রেসের তরফে কিছুটা নরম অবস্থান বার্তা দেওয়ার চেষ্টা চললেও কিন্তু কার্যত অধীর চৌধুরীর এই উদ্যোগকে উপেক্ষাই করলেন মানস ভূঁইয়া এবং পাল্টা কটাক্ষও করলেন। পরের খবরে চোখ রাখবো। টার্গেট কলকাতা। স্বাধীনতা দিবসে বড়সড় হামলার ছক করছে ইসলামিক স্টেট। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সতর্কবার্তা পেয়ে তৎপর রাজ্য। আইএসের ছক বানচাল করতে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার থেকে গোয়েন্দাদের জালে ধরা পড়ে শেখ মাসিউদ্দিন ওরফে মুসা। আর সেই সূত্রে সামনে আসে রাজ্যে কিভাবে ডালপালা ছড়াচ্ছে ইসলামিক স্টেট। মুসা গ্রেফতার হওয়ার পরই গোয়েন্দারা বুঝতে পারেন যে এ রাজ্য আইএস মডিউলের জাল ছড়িয়ে রয়েছে এবং সেই কারণেই 15ই আগস্টের আগে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের তরফে সতর্ক বার্তা পাঠানো হলো লালবাজার এবং নবান্নকে, যাতে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হয়। কারণ তারা আশঙ্কা করছে যে 15ই আগস্টে এ রাজ্য এবং কলকাতা সহ বিভিন্ন শহরে জঙ্গি হামলা হতে পারে আইএসের তরফে। রাজ্যে আইএস তৎপরতা আগেই ঘুম কেড়েছে গোয়েন্দাদের। সেই উদ্বেগ কয়েকগুণ বাড়িয়ে দিল সেন্ট্রাল আইবির সতর্কবার্তা। স্বাধীনতা দিবসে কলকাতায় হামলার ছক করেছে আইএস। জনবহুল এবং গুরুত্বপূর্ণ জায়গায় হামলার সম্ভাবনা। পরিস্থিতি মোকাবিলায় নজরদারি ও নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে আইবি। এই সতর্কবার্তা পেয়ে নড়েচড়ে বসেছে পুলিশ ও সিআইডি। শহরের সব গুরুত্বপূর্ণ জায়গা মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার ঘেরাটোপে। শহরে ঢোকার এবং বের হওয়ার পথগুলোয় বেড়েছে নজরদারি, চলছে চেকিং। শহরের সব গুরুত্বপূর্ণ এবং জনবহুল জায়গা যেমন সেতু, ফ্লাইওভার, স্টেশন, বাস টার্মিনাস, মেট্রোর নিরাপত্তা বাড়ানো হয়েছে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের জায়গায় কড়া নজরদারি। আকাশপথে নজর রাখবে ড্রোন। গুরুত্বপূর্ণ পয়েন্টে তৈরি হয়েছে স্যান্ড বাংকার। গত সপ্তাহে দক্ষিণ কলকাতার একটি আবাসনে নাশকতা ঠেকাতে মক ড্রিল করে কলকাতা পুলিশের স্পেশালাইজড কমান্ডো ফোর্স। নজরদারি বেড়েছে রাজ্যের সীমান্তবর্তী এলাকায়। বাদ নেই জলপথ। নদীপথে স্পিডবোটে চলছে নিয়মিত টহলদারি। স্বাধীনতা দিবস নির্বিঘ্ন রাখতে প্রস্তুত প্রশাসন। 24 ঘন্টার জন্য ক্যামেরায় কুনাল গাঙ্গুলির সঙ্গে বিক্রম দাসের রিপোর্ট, কলকাতা। রক্তদান শিবিরের জন্য চাঁদা না দেওয়ার মাশুল, সপ্তম শ্রেণীর ছাত্রকে মোবাইল চুরির অপবাদ। মিথ্যে মামলায় থানায় নিয়ে গিয়ে বেদম মার পুলিশের। পরে মৃত ভেবে বাড়িতে ফেলে রেখে যায় পূর্বস্থলী থানার পুলিশ। অভিযোগ পূর্বস্থলীর প্রাক্তন বিধায়ক তপন চ্যাটার্জির বিরুদ্ধে। সঞ্জয় রাজবংশী আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সঞ্জয়, ঠিক কি ঘটেছে ঘটনাটা? দেখো, গতকালকে প্রাক্তন যে তৃণমূল বিধায়ক ছিলেন পূর্বস্থলী উত্তরের তপন চ্যাটার্জি, তার দলবল নিয়ে তিনি ইয়াকসেদ সাহাজির বাড়িতে যায়। তারা চাঁদা তোলার জন্য যে রক্তদান শিবির আছে, এবং সেই রক্তদান শিবির তার চাঁদা দিতে অস্বীকার করে এই পরিবারটি। এবং এই যে প্রথম যে প্রতিবাদ করে তার ওই বাড়ির সাহাজি বাড়ির একটা স্টুডেন্ট, সপ্তম শ্রেণীর একটা ছাত্র, সে নামে ইয়াকসেদ সাহাজি, তিনি প্রতিবাদ করে যে আপনি তো আমাদের গ্রামের জন্য ভালো কাজ করেননি, এমনকি আমরা মিছিলেও যাবো না এবং চাঁদাও দেবো না। এই প্রতিবাদ করার সাথে সাথে তাকে হুমকি দেয় তপন চ্যাটার্জি যে তোকে সাহায্য করবো। তার 2 ঘন্টা পরে কিন্তু পূর্বস্থলী থানা পুলিশ আচমকায় তার বাড়িতে হাজির হয় এবং তাকে মোবাইল চুরির অপবাদ দিয়ে তাকে তুলে নিয়ে যায় এবং
সারা রাত ধরে ওই স্টুডেন্টকে আটকে রেখে বেদম মারধর করে এবং ছাত্রকে ছাড়াতে তার বাবা পূর্বশ্রী থানায় যায়। তখন কিন্তু পূর্বশ্রী থানা পুলিশ তার বাবাকেও মারধর করে এবং তাকে জলে ডুবিয়ে মারধর করে এবং জল থেকে তুলে নিয়ে পা বেঁধে পায়ের তালু থেকে মাথা ঘাড় পর্যন্ত তাকে লাঠি দিয়ে বেদম নৃশংসভাবে পেটায় পূর্বশ্রী থানা পুলিশ এবং সে জ্ঞান হারিয়ে ফেলে মারের চোটে, তার ফলে পুলিশ ভেবেছিল হয়তো সেই ছাত্রটির মারের চোটে মৃত্যু হয়েছে। তড়িঘড়ি ছাত্রটাকে জিপে তুলে নিয়ে গিয়ে তার বাড়ির বারান্দা ফিরে দিয়ে আসে এবং বাড়ির লোককে বলে দেয় যদি এই বিষয়টা কাউকে জানানো হয় এবং সংবাদ মাধ্যমকে যদি জানানোর চেষ্টা করে তাহলে কিন্তু তাকে মেরে ফেলা হবে। ছাত্র কি বেঁচে আছে সঞ্জয়? এখনো বেঁচে আছে ছাত্রটি এবং খুব আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। সারা শরীরে পা থেকে মাথা পর্যন্ত সারা শরীরে কিন্তু লাঠির যে চিহ্ন, আঘাতের চিহ্ন স্পষ্টভাবে ফুটে উঠেছে ওই ছাত্রটির শরীরে এবং ছাত্রটি যখন অজ্ঞান হয়ে যায় তখন তার মা তাকে মাথায় জল টল দিয়ে তাকে জ্ঞান ফিরায় এবং আতঙ্কে সেই পরিবার কিন্তু এখন চিকিৎসা করাতে পারছে না এবং ওই ছাত্রটিকে সম্ভবত তার বাঁ হাতটা ভেঙে যায় এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। কিন্তু এখন যেহেতু আগে ভেঙেছে না চোট লেগে সেটা অবশ্যই যিনি চিকিৎসক তিনি বলবেন, কিন্তু এখন আতঙ্কে ওই পরিবারটি কিন্তু এখন চিকিৎসা করাতে পারছে না এবং কার্যত সঞ্জয়, অনেক ধন্যবাদ। সঞ্জয় রাজবংশী আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে।